বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ১৫ কোটি মানুষের বসবাস। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলেও এটি নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করেই আবর্তিত হয় বাঙালির জীবন ও জীবিকা। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বাংলাদেশের উপকূলরেখার মোট দৈর্ঘ্য ৭১০ কিলোমিটার। দেশের মোট ৬৪ জেলার মধ্যে ১৯টি জেলাই উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। উপকূল এলাকার মোট আয়তন ৪৭,২০১ বর্গ কিলোমিটার, যা দেশের মোট আয়তনের ৩২%। এখানে ৩৫ মিলিয়নেরও অধিক সংখ্যক মানুষ বসবাস করে। উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক সম্পদের এক বিরাট আধার। এতে রয়েছে বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম লোনা পানির বন, যা সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ, বিশ্বখ্যাত বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং প্রায় ১০ লক্ষ লোকের জীবিকার উৎস। এছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় এটি প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। শিল্পোন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করছে, ফলে বায়ুমণ্ডলে বাড়ছে গ্রিনহাউস গ্যাস, পরিবর্তিত হচ্ছে জলবায়ু। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলটি যতটা সম্ভাবনাময়, ঠিক ততটাই জলবায়ু ঝুঁকিপূর্ণ। বঙ্গোপসাগরের উপকূল রেখা ফানেল আকৃতির। বাংলাদেশের অবস্থান ফানেলের শীর্ষে হওয়ায় বঙ্গোপসাগরে জন্ম নেয়া বড় বড় ঘূর্ণিঝড় এদেশের উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসে। উপকূলীয় জনসংখ্যা বিশ্বের প্রায় ১০০টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মোট জনসংখ্যার সমান। সুতরাং এদেশের উপকূলীয় জলবায়ু ঝুঁকি ওই ১০০টি দেশের সামগ্রিক জলবায়ু ঝুঁকির সমপরিমাণ। প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে উপকূলীয় জীবিকা। উপকূলীয় মৎস্য সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মৎস্যজীবী। সুন্দরবনের বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাওয়ালি, মাওয়ালি, রেণুপোনা সংগ্রহকারী প্রভৃতি জীবিকাসমূহ। আবহাওয়ার অস্বাভাবিক আচরণ ও দুর্যোগে উপকূলবাসী এসব জীবিকা হারাতে চলেছে। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে জোয়ার, জলোচ্ছ্বাস ও বন্যার পানির উচ্চতা বেড়ে গিয়ে লবণাক্ত পানি কৃষি জমিতে প্রবেশ করছে। অতিরিক্ত লবণাক্ততার কারণে বিস্তীর্ণ এলাকা অনাবাদি থাকছে, দেখা দিচ্ছে খাদ্য সংকট। ফসল আগেকার বছর এখন আসছে না ফসল। আমরা আইলার আগের থেকে ধান পাচ্ছি ১৮ থেকে ২০ মন বিঘে পড়ছি, ১ বিঘে জমিতে। এই আইলার পরে যেই আমরা ধান পাচ্ছি ৮ থেকে ১০ মন। বৃষ্টির অনেক কারণে আমরা যে ফসল লাগাই সবজি ফসল, এতে ওই লবণ ফুটিয়ে ওঠে, বাড়ির থেকে লবণ ফুটিয়ে ওঠে আইলার পরের থেকে।
ওদের সবজি হয় না, যে ফসলটা লাগায় তাতে করে কৃষকের খরচ ওঠে না। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে মাছ চাষের ঝুঁকি বাড়ছে। মাছের প্রজনন ক্ষেত্রগুলো আজ হুমকির সম্মুখীন। সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘ সময় সাগর উত্তাল থাকায় অনেক সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হয়। এতে কমে যাচ্ছে মাছের সার্বিক আহরণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য সম্পদ ভিত্তিক জীবিকা। আমরা ৮-১০ নৌকো মিলে সাগরে যেতাম মাছ ধরতে, তখন মাছ ভালো ধরতে পারতাম। জলবায়ু পরিবর্তনে ঝড় ঝামটা সবসময় লেগেই আছে, সিগন্যাল ৩ নম্বর সবসময় আছে। এমনও দেখা গেছে যে ওই সাগরে মাছ ধরতে ধরতে হঠাৎ ঘূর্ণিঝড় উঠে গেছে, যাওয়ার পরে এই ২-৩ নৌকো নিখোঁজ হয়ে গেলাম। দুদিন একদিন পরে দেখা গেল যে ওই লাশ দুটো একটা পাওয়া যাচ্ছে, যার জন্যে আমরা সাগরে এখন যেতে পারছি না। আমাদের এখন এত অসুবিধা, মাছ আগের তুলনায় অনেক কমে গেছে। আগে যা হয়তো ৩ ভাগের ১ ভাগ, তাই হয় না, যাতে আমাদের সংসার ভালো চলে না। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়ছে গুরুত্বপূর্ণ উপকূলীয় অবকাঠামো। জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক সময়ে ৩ থেকে ৪ নম্বর সংকেত দিন দিন বেড়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী গত ৭ বছরে ২২৪ বার ৩ নম্বর সংকেত দেয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশের বৈদেশিক বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে অনেক সময় মালামাল উঠানামার কাজ বন্ধ রাখতে হয়, যা দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় বন্যা ও জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যা ও জলোচ্ছ্বাসের পানি সহজেই বাঁধ ও পোল্লারগুলোর ভিতরে প্রবেশ করে ফসল, কৃষি জমি ও বসতবাড়ির অপূরণীয় ক্ষতি সাধন করছে। তিন দিন একাধারে ঝড় হয়েছিল, হওয়ার পরে পানি আইছে, আসার পরে কিছু সময় পরে কিন্তু ওই পানি অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেল। যাওয়ার পরে ঘরের তে মাল জিনিস কিছু নিতে পারিনি, কোনো রকম বাসা কাছা নিয়ে সাইকেলে আমরা গেলাম। সপ্তাহখান কাটালাম। আইলার পরে এই ৩ বছর কেটে গেছে, তারপরে বাড়ি ঘরে যেতে পারিনি, এই বাঁধের উপরে বসবাস করে। এখন সমস্যা হচ্ছে লবণ পানিতে কোনো কিছু গোসল করা যায় না, রান্না যায় না, খাওয়া যায় না, বাসা কাছার ঘা হচ্ছে, অসুখ হচ্ছে, বাথরুমের কষ্ট হচ্ছে, তারপর ঘরে মাল জিনিস রাখা যায় না, ছোট ঘর, খুব কষ্টে বাঁধের পরে বসত করতেছি। মিঠা পানির জলাধারগুলো লবণাক্ত হয়ে যাওয়ার কারণে পানীয় জলের তীব্র সংকট সৃষ্টি হচ্ছে। বর্তমানে উপকূলীয় মানুষ অধিক মাত্রায় বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে নারী, বয়োবৃদ্ধ ও শিশুরা। নদী ভাঙনের ফলে বিশাল এলাকা নিমেষেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ধ্বংস করে দিতে পারে সুন্দরবনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য। উপকূলীয় দ্বীপ ও চরের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে মূল্যবান প্রবাল ও সৈকতের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী। বাস্তুহারা ও জীবিকাহীন অসংখ্য মানুষ ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরে ভিড় জমাচ্ছে। ফলে দিন দিন শহরাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব,
খাদ্যাভাব, বাসস্থান সমস্যা, বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার নিজস্ব অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ট্রাস্ট এ পর্যন্ত শতাধিক জলবায়ু অভিযোজন প্রকল্পে অর্থায়ন করেছে। প্রকল্পগুলোর অধিকাংশই বাস্তবায়নাধীন রয়েছে। উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানি সরবরাহের নানা বিকল্প উপায় উদ্ভাবন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই ক্ষতিকর প্রভাব লাঘব করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকায় প্রায় ৩৭০০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আগামী ২০১৫ সালের মধ্যে এই সংখ্যা ৫,০০০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। লোনা পানির পরিবেশে টিকে থাকতে সক্ষম ফসল চাষাবাদের মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণ করার প্রক্রিয়া চলছে। উপকূলীয় অঞ্চলে বন সৃজনের মাধ্যমে সবুজ দেয়াল সৃষ্টি করেও দুর্যোগ লাঘব করার চেষ্টা চলছে। জীবিকাহীন মানুষের জন্য সৃষ্টি করা হচ্ছে বিকল্প কর্মসংস্থান। দেশের অর্থনীতি বিবেচনায় এসব কার্যক্রম নিঃসন্দেহে পর্যাপ্ত। কিন্তু পরিস্থিতির ভয়াবহতার তুলনায় তা নিতান্তই অপ্রতুল। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্যকরভাবে মোকাবেলা করতে প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায় থেকে সক্রিয় সহযোগিতা।